আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। যারা আজকে ডিটারমাইন্ড হয়ে বসেছেন আমার ভিডিও দেখতে, যে আজকে যা দেখাবো যা শোনাবো কোনোটাই চোখে দেখবেন না, কানে শুনবেন না, কেবল নিজেরা যেটা বিশ্বাস করেন সেটাকে ধরে রাখবেন, তারা আর ভিডিওটা দেখার দরকার নেই। সাম্প্রতিক সময় যখন রাশিয়া ইউক্রেন নিয়ে ভিডিও বানাতে যাই, তখন আমি চিন্তা করি এই ভিডিওটির তথ্য মানুষকে জানাবো নাকি এই ভিডিওটির ভিউ বাড়াবো। যদি ভিউ বাড়ানো আমার লক্ষ্য হয়, তাহলে চোখ বন্ধ করে বাংলাদেশের 8-10টা সাংবাদিক কিংবা ইউটিউবার বা ফেসবুকারের মতো আমিও এক পেশে সংবাদ পরিবেশন করতে পারি। আমি জানি এই মুহূর্তে থাম্বনেলে বা শিরোনামে কোন নামটি দিলে, কোন কথাটি বললে ভিডিও ভিউ বাড়বে, কিন্তু সেটি আমি করার চেষ্টা করি না, আর ফলে আমার ভিডিওর ভিউ অনেকটা কমে গেছে। ধরুন রাশিয়ার প্রসঙ্গে আসি। এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষ সমর্থন করছে রাশিয়াকে, আর যারা রাশিয়ার বিরুদ্ধে বলছে সঙ্গে সঙ্গে তাদেরকে পশ্চিমা দালাল বলা হচ্ছে। কিন্তু যারা পশ্চিমাদের পক্ষে বলছে না, কিন্তু রাশিয়ার বিপক্ষে বলছে, তাদেরকেও দালাল বলা হচ্ছে। কিন্তু কেন? ধরুন যারা পাকিস্তানের পক্ষে বলে তাদেরকে একটা পক্ষ রাজাকার বলে, কিন্তু যারা ভারতের পক্ষে বলে তাদেরকে ভারতীয় রাজাকার বলে। কিন্তু এই ভারত পাকিস্তানের মাঝখানে কি কোনো পক্ষ নেই? অবশ্যই আছে। সেই পক্ষটা দেশপ্রেমিক পক্ষ, অর্থাৎ একটি পক্ষ পাকিস্তান, অন্য পক্ষ ভারত। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোনো কিছু বিবেচনা করতে পারে না, দেখতে পারে না। যদি আমি ভারতের বিরুদ্ধে বলি, আমাকে রাজাকার বলে। যদি আমি পাকিস্তানের পক্ষে বলি, তবু আমাকে রাজাকার বলে। কেন রে ভাই? এই দুটো পক্ষের মাঝে আমার নিজস্ব একটি পক্ষ থাকতে পারে না? আমি কি বাংলাদেশের পক্ষ হতে পারি না? কেন আমাকে দুটো পক্ষে বিভক্ত করা হবে? ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপের বন্ধুরা দীর্ঘদিন ধরে পৃথিবীর কয়েকটি মুসলিম দেশে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এগুলো আমরা কম বেশি প্রত্যেকে জানি। আমরা জানি আফগানিস্তানে কি হয়েছে, আমরা জানি ইরাকে কি হয়েছে, আমরা জানি প্রতিদিনই ফিলিস্তিনে কি ঘটছে। এগুলো কোনোটাই আমাদের অজানা নয়। কিন্তু আমাদেরকে সঙ্গে এটাও জানতে হবে, এই আফগানিস্তানে মার্কিনীদের আগে রাশিয়া কি করেছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কি করেছে। আমাদেরকে মনে রাখতে হবে কসোভোতে রাশিয়া কি করেছে। আমাদেরকে মনে রাখতে হবে বসনিয়া এবং চেচনিয়াতে রাশিয়া কি করেছে। প্রিয় দর্শক, আমি যখন রাশিয়া প্রসঙ্গে বলছি, তখন যদি রাশিয়া প্রসঙ্গে কোনো ডকুমেন্ট না দেখাই, তাহলে আবারও আপনারা আমাকে গালাগাল করবেন। অতএব চলুন রাশিয়া কি করেছে বসনিয়ায় আমরা এক নজর জেনে আসি। বসনিয়া ও হার্জেগোভিনার নাম শুনলে চোখে ভেসে ওঠে নির্যাতিত মুসলমানের কান্না। 90-এর দশকে বসনীয় মুসলিম হত্যা ও নির্যাতনের পর ব্যাপকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে দেশটি। 19 শতকের শেষের দিকে 1877 থেকে 1878 সালে রাশিয়ার সাথে ওসমানীয় সাম্রাজ্যের যুদ্ধের পর 1878 সালে বার্লিন কংগ্রেস দেশটিকে ওসমানীয় সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করে অস্ট্রীয় হাঙ্গেরি রাজ্যের অধীনে করে দেয়। 1992 সালের 5 এপ্রিল বসনিয়া ও হার্জেগোভিনা সংসদ যুগোস্লাভিয়ার ফেডারেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এমন সিদ্ধান্ত নিলেও বসনিয়ার সার্বরা এর প্রচণ্ড বিরোধিতা করে এবং বেলগ্রেডের সহায়তায় পরদিন 6 এপ্রিল মুসলমানদের জাতিগত নিধন শুরু করে। হাজার হাজার মুসলমান নর নারী হত্যাযজ্ঞের শিকার হয় এবং 20 লাখ মুসলমান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই বসনিয়াতে সার্বদের সহযোগিতা করেছিল রাশিয়া, এবং সার্বরা লক্ষ লক্ষ মুসলমান নিধন করেছে, আর তাদেরকে উৎসাহ অস্ত্র সহযোগিতা করেছিল রাশিয়া। বসনীয় যুদ্ধের একটি অন্ধকার অধ্যায় ছিল যে সংঘাতের ধর্ষণকে যুদ্ধের একটা সামরিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়। বসনিয়ার যুদ্ধ ছিল 90-এর দশকে সংগঠিত একটি বড় ট্র্যাজেডি। এ যুদ্ধে নিহতদের বেশিরভাগই ছিলেন বসনীয় মুসলমান। মুসলমানদের নির্মূল করার উদ্দেশ্যে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছিল সার্বরা। এ যুদ্ধে গণহত্যা ও ধর্ষণ, এমনকি শিশু কন্যাদের ধর্ষণ ও শিশুদের হত্যা করাকেও যুদ্ধ জয়ের কৌশল হিসেবে ব্যবহার করে বর্বর সার্বরা। ইতিহাসের কোথায় আছে আজকের বসনিয়া? যে বসনিয়া 400 বছর ওসমানী সালতানাতের অংশ ছিল, সেই বসনিয়াকে এই সোভিয়েত ইউনিয়ন কেড়ে নিয়েছে। সেই বসনিয়ার উপর রাশিয়া এবং তার মিত্ররা
দীর্ঘ যুগ ধরে অত্যাচার নির্যাতন করেছে, বহু মানুষকে হত্যা করেছে। ইতিহাস বলে বসনিয়ার অর্ধেক মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেছে এই নির্যাতনের ফলে। বসনিয়ার যুদ্ধ শুরু হয় 1992 সালের 7 এপ্রিল এবং শেষ হয় 1995 সালের ডিসেম্বরে। 3.5 বছরের হত্যাকাণ্ডে মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেক যেন হাওয়া হয়ে যায় এই হত্যাযজ্ঞের কারণে। 1995 সাল নাগাদ প্রায় 1 লক্ষ লোক মারা যায়, যাদের শতকরা 80% ছিল বসনীয় মুসলমান। যখন চেচেন নেতা রমজান কাদিরভ পুতিনের পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, তখন আমরা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি, ধরে নিয়েছি মুসলমানরা আমাদের পক্ষে রয়েছে। কে এই রমজান কাদিরভ? কে এই চেচেন নেতা? এই রমজান কাদিরভ হলো রাশিয়ার পুতিন সরকারের পাপেট একটি চেচেন নেতা। তাকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে, তাকে অস্ত্র দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে। এই রমজান কাদিরভ বহু চেচেনকে জোর করে তার দলে নিয়ে আসছে। যারা আসতে না চায় তাদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। আবার বিপরীত দিকে যে চেচেনরা একটি স্বাধীন রাষ্ট্র দেখতে চেয়েছিল, মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তাদেরকে দমন করছে এই রমজান কাদিরভ। অনুগ্রহ করে ইতিহাস পড়বে। যদি আমরা এই চেচেনদের কথা বলতে চাই, তাহলে রাশিয়া চেচেনদের সাথে কি আচরণ করেছে, চলুন সেটাও এক নজর জেনে আসি। চেচনিয়া রুশ ফেডারেশনের অন্তর্গত একটি মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল। চেচনিয়া রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত। চেচনিয়া বহু বছর ধরে স্বাধীনতা আন্দোলন চালিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ইতিহাস প্রায় 400 বছরের। 1917 সালে চেচনিয়া ইঙ্গুতেশিয়া ও দাগেস্তানের সাথে মিলিত হয়ে মাউন্টেনাস রিপাবলিক অফ নর্দার্ন ককেশাস নামক স্বাধীন রাষ্ট্র গঠন করে। 1921 সালে সোভিয়েতরা দেশটিকে আক্রমণ করে, আবারও দখল করে নেয়। হাজার হাজার চেচেন ও ইঙ্গুস সহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের মৃত্যু হয়। চেচেন ইঙ্গুসদের বিলুপ্ত করে দেয়া হয়। যখন চেচেনরা একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, তখনই রাশিয়া তাদের উপর অকথ্য নির্যাতন করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ চেচেনকে হত্যা করেছে। বহু চেচেন যোদ্ধা তার জন্মস্থান ছেড়ে পালিয়ে গেছে। 1996 সালে রুশ সরকার চেচনিয়ায় সৈন্য পাঠায়। যুদ্ধে রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি ও হতাহত হলেও শেষ পর্যন্ত তারা চেচেন বিদ্রোহীদের পরাজিত করতে সক্ষম হয়। 2000 সালে রুশদের হাতে চেচেন রাজধানী গ্রোজনির পতন হলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চেচেন যুদ্ধ সমাপ্ত হয়। কিন্তু স্বাধীনতাকামী চেচেন সরকার 2007 ও ইসলামাবাদী চেচেন বিদ্রোহীরা 2009 সাল পর্যন্ত সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখে। এবার আসুন আমরা কসোভো প্রসঙ্গে আসি। আমরা জানি কসোভো একটি মুসলিম দেশ। এই কসোভোর ইতিহাসটা এক নজর দেখে আসবেন। এই কসোভোর উপর কি পরিমাণ নির্যাতন করেছে রাশিয়া এবং তার মিত্ররা, হয়তো আপনারা অনেকেই জানেন না, কারণ এই ঘটনাগুলো একটু আগের। আপনাদের মনে আছে কেবল সিরিয়া, ইরাক, আফগান, কারণ এই ঘটনাগুলো সাম্প্রতিক সময়ের। এই কসোভোতে রাশিয়া এবং তার মিত্ররা কি পরিমাণ মানুষ নিধন করেছে, হত্যা করেছে, চলুন তারও ইতিহাস এক নজর জেনে আসছে। কসোভোর 2 জনগোষ্ঠী আলবেনিয়ান ও সার্ভ, এদের মধ্যে কখনোই বনিবনা ছিল না। এদের দীর্ঘদিনের রেষারেষির এক পর্যায়ে 2008 সালে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। স্বাধীন কসোভোকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলো। এ সময় সার্বিয়ার পেছনে এসে দাঁড়ায় রাশিয়া। রাশিয়ার মদত পেয়ে সার্বিয়া রাজি হয় না কসোভোকে স্বাধীনতার স্বীকৃতি দিতে। কসোভোয় বসবাসকারী সার্বরাও কসোভোর স্বাধীনতা বিশ্বাস করে না। 1990-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পরপরই স্বাধীনতার ইচ্ছা প্রকাশ করে কসোভো। কসোভোর এমন ইচ্ছা প্রকাশের পর সার্বিয়া জবাব দেয় ঠিক ভিন্নভাবে। আলবেনিয়ান জনগোষ্ঠীর উপর নিষ্ঠুর হত্যা, দমন, পীড়ন শুরু হয়। 1999 সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপে এই হত্যাযজ্ঞের অবসান ঘটে। যখন কসোভোর মুসলমানরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, তখন এইভাবেই নির্যাতন করেছিল রাশিয়া এবং তার মিত্ররা। ঠিক সে সময় ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই কসোভোবাসীর পাশে এসে দাঁড়ায় এবং কসোভোকে সব রকম সহযোগিতা করে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গৃহযুদ্ধ চলাকালে তিনি কসোভোকে সাহায্য করেছিলেন এবং কসোভোর পক্ষে ন্যাটো জোটকে একত্রিত করেছিলেন কসোভোর মুক্তি এবং স্বাধীনতার জন্য। কসোভোর মানুষ ক্লিন্টনের সেই অবদানের কথা ভুলে যায়নি, তাই তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে
তাদের একজন মনে করেন। আমরা পশ্চিমা কিংবা ন্যাটোকে গালাগাল দিয়ে থাকি। আমি আবারও বলছি, আমি পশ্চিমা কিংবা ন্যাটোর পক্ষে নই। কিন্তু এই যে ভিডিওটা একটু আগে দেখালাম, সেখানে আপনারা কি প্রমাণ পেলেন? রাশিয়ার হাত থেকে কসোভোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল এই ন্যাটো এবং পশ্চিমা শক্তি। অর্থাৎ পশ্চিমারা কখনো কখনো মুসলমানদের পক্ষে, কখনো কখনো মুসলমানদের বিপক্ষে, কিন্তু ইতিহাস বলে কখনো আমরা রাশিয়াকে মুসলমানদের পক্ষ অবলম্বন করতে দেখিনি। ওসমানী সালতানাত ধ্বংস হয়েছিল রাশিয়া, ব্রিটেন, জার্মানির হাত ধরে, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যতগুলো মুসলিম রাষ্ট্রের জন্ম হয়েছে, আজ অবধি কোনো মুসলিম রাষ্ট্র সঠিকভাবে দাঁড়াতে পারছে না রাশিয়ার কারণে। কারণ সে দেশগুলোতে রাশিয়ার পুতুল সরকার বসে আছে, তার মধ্যে অন্যতম কাজাখস্তান। যখনই কাজাখস্তানের মুসলমানরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চায়, যখন তাদের নিজেদের পছন্দের রাষ্ট্রপ্রধান চায়, তখনই রাশিয়া তার সেনাবাহিনী পাঠিয়ে আবার কাজাখস্তানে তাণ্ডব চালায় এবং তার পুতুল সরকারকে প্রতিষ্ঠিত করে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে, এবং বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে এই বিক্ষোভ নিছক জ্বালানি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নয়। কাজাখস্তানের এই বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নিচ্ছে। এদিকে কাজাক প্রেসিডেন্টের অনুরোধে রাশিয়া দেশটিকে স্থিতিশীল করার জন্য সৈন্য পাঠাচ্ছে। অর্থাৎ এক কথায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়ার আশেপাশে যতগুলো মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই রাশিয়ার তার পুতুল সরকার বসিয়ে রেখেছে। অর্থাৎ এইটুকু বলা যায়, রাশিয়া মূল কেন্দ্রে রয়েছে আর বাকি দেশগুলো কেবল অঙ্গরাজ্যের ভূমিকা পালন করছে। এটা কেমন স্বাধীনতা? আজকে সবচেয়ে বেশি রাশিয়ার হুমকিতে থাকে তুরস্ক। আপনারা দেখেছেন কয়েকটি ফ্রন্টে এই রাশিয়া তুরস্কের লড়াই হয়েছে, আর তাই তুরস্কের এরদোয়ান S-400 মতো আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনে রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চেষ্টা করে। কারণ তুরস্কের সাথে বা ওসমানী সালতানাতের রাশিয়ার সম্পর্কের ইতিহাস পড়লেই বুঝে ফেলবেন কেন তুরস্ক সবসময় রাশিয়াকে থ্রেট মনে করে। সিরিয়ার আসাদ সরকার কেবল 10% মানুষের সমর্থন পেয়ে ক্ষমতায় বসে আছেন, অথচ 90% মানুষ তাদের পছন্দের সরকার বসাতে পারছে না কেবল এই রাশিয়ার জন্য। যখনই তারা আন্দোলন সংগ্রাম করে, তখন তাদের উপর বোমা হামলা চালানো হয় আকাশ থেকে। আজকে তুরস্কের মতো দেশ হিমশিম খাচ্ছে শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে। আজকে তুরস্কের মতো একটি দেশ সিরিয়ার মুসলমানদের রক্ষায় কাজ করছে। এই রাশিয়া, আমেরিকা মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করে তারা তাদের স্বার্থ আদায় করছে, আর আমরা মুসলমানরা কখনো আমেরিকার পক্ষে, কখনো রাশিয়ার পক্ষে। কি করে সম্ভব? আমাদের সামনে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে কি এই দুটো পরাশক্তি কখনো মুসলমানদের বন্ধু ছিল? আমরা মুসলমানরা কেন নিজেরা একটা ঐক্য প্রতিষ্ঠা করতে পারি না? আমরা মুসলমানরা কেন আমরা নিজেদের একটা পছন্দের নেতৃত্ব তৈরি করতে পারি না? আমাদের ওয়াইসি নামক একটি প্রতিষ্ঠান আছে কাগজে কলমে, তাদেরকে কখনো দেখি না মুসলমানদের অধিকার নিয়ে কথা বলতে। কেবল বিবৃতি দিয়েই তাদের দায়িত্ব শেষ। অথচ এই পশ্চিমা এবং রাশিয়ারা পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 70 থেকে 80টি দেশে 550 সামরিক ক্যাম্প রয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীকে হাতের তালুতে নিয়ে বসে আছে। আজকে রাশিয়া তার হারানো গৌরব অর্জনে আবার নতুন করে তার দখলদারিত্ব শুরু করেছে। এই রাশিয়া এবং আমেরিকা কখনো আমাদের বন্ধু হতে পারে? আমরা পৃথিবীর প্রতিটি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হলে আমাদের জন্য রাশিয়া কিংবা আমেরিকার প্রয়োজন হবে না, আর আমাদের মুসলমানদের সে পথেই এগোতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।